সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূতের গল্প মাংস এর প্রথম পর্ব। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূতের গল্প মাংস এর প্রথম পর্ব। সকালবেলায় মেঘ ছিল, তাতে বাচ্চাদের খুব মন খারাপ। আজ যেন বৃষ্টি না হয়। তবু সেই কালো মেঘ যেন ঝুঁকে এলো শ্মশান তলায় বড় বটগাছটার মাথায়। গ্রামের নাম ছোট সাতুরি। বিভুপদ গড়াইয়ের দুখানা খড়ের ঘর, সামনে এক চিলতে উঠোন। সেই উঠোনে দাঁড়িয়ে তিনটে ছেলে মেয়ে। তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ তাড়াতে চাইছে। লেবু পাতা করম চা, দূরের বৃষ্টি দূরে যা, লেবু পাতা করম চা, দূরের বৃষ্টি দূরে যা। মেঘ সেই শিশুদের কথা শুনে। তবে এত কাছে এসে কিছুটা বর্ষণ না হলে মেঘেরও তো মান থাকে না। প্রথমে ছিল গুমোট, হঠাৎ হাওয়া উঠল সনসনিয়ে, বড় বড় ডালপালা উথাল পাথাল। তারপর গুরু গুরু গর্জন বলল, আসছি। এলো একেবারে বড় বড় ফোঁটায় ঝমঝমিয়ে। বড় জোর মিনিট 10, আবার আকাশ একেবারে ফর্সা। ঝলমলিয়ে দেখা দিল সূর্য, ঠিক যেন হাসছে। হাসবেই তো, মাত্র মাস 2 আগেই ছিল বৃষ্টির জন্য কত হাহাকার, কত প্রার্থনা, কত ব্যাঙ মেরে উল্টে দেওয়া। আর এর মধ্যেই আবার বলে কিনা বৃষ্টি চাই না। মানুষ বড় বিচিত্র। ও মেঘ আবার ফিরে আসবে, এখন শুধু এই বাচ্চাদের আবেদনে সরে গেল কিছুটা দূরে। আজ ওরা বেড়াতে যাবে তো। রাস্তাঘাট এমনি ঠিক থেকে কাদা, বৃষ্টি চলতেই এখন বেরোবার প্রশ্নই ছিল না। বাচ্চারা আর ধৈর্য ধরতে পারছে না। বিভুপদ দাঁড়িয়ে আছে বাইরে। সুরবালার একটু দেরি হচ্ছে। বিভুপদ একবার হাঁক দিল, কই রে, আর দেরি করলে বেলাবেলি পৌঁছতে হবে তো। মেয়েটাও চেঁচিয়ে বলল, মা আয়। মা, আর এই মেয়েটার বয়স 7, ভাই দুটোর একটা নয়, একটা 6। একেবারে ছোটটাকে ন্যাড়া করা হয়েছে কিছুদিন আগে, খুব উকুন হয়েছিল। হাতে একটা পুটুলি নিয়ে বড় ঘরখানি থেকে বেরিয়ে এলো সুরবালা। দরজায় শেকল তুলে একটা ছোট তালাও লাগালো। সুরবালার বয়স 30-এর এধারে ওধারে, ঢ্যাঙা চেহারা, অদ্ভুত নিথর ধরনের মুখ। সে মুখে রাগ, দুঃখ, আনন্দ, অভিসার কিছুই যেন ফোটে না। চাবিটা বিভুপদকে দিয়ে সে বলল, তাহলে চলা করো। একটু আগে পত্নীকে সে তাড়া দিচ্ছিল। এবার সে চাবিটা হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলে, সত্যিই যাবে? সুরবালা বলল, হ্যাঁ, যাবই ঠিক করেছি। বিভু আবার জিজ্ঞেস করলো, ছেলে মেয়েদের নিয়ে যাওয়া? সুরবালা বলল, হ্যাঁ, চলুক ওরা। 3টে বাচ্চাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, আমরা যাব, আমরা যাব। ঠিক পাশাপাশি আর কোনো ঘরবাড়ি নেই। গ্রামের প্রান্তসীমায় খালপাড়ের জমিতে ছড়ানো ছিটানো কয়েক ঘর বসতি। সোজা রাস্তাটা শ্মশানতলার দিকে। ছেলে মেয়ে 3টে দিনের বেলা তো এখান দিয়ে যেতে ভয় পায়। মানুষের হাড় গোড় এদিক সেদিক পড়ে থাকে। কাঠ কেনার পয়সার অভাবে যারা পুরো লাশ পোড়াতে পারে না, তারা শুধু মুখে আগুন দিয়ে ফেলে রেখে যায়। তারপর তাই দিয়ে ভোজ হয় শিয়াল শকুনের। কিন্তু আজ বাবা মায়ের সঙ্গে যাচ্ছে, আজ আবার ভয় কি? বাবা মা আর 3 সন্তান, এই পুরো পরিবার এর আগে কোনোদিন একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি। বাবার সঙ্গে 2-1বার হাটে গেছে বটে, তাও মেয়েটা বাদ, মাও যায় না। বটতলায় কোথা থেকে এক সাধু এসে ত্রিশূল গেড়ে বসে রয়েছে। সবাই সেখানে দাঁড়ালো। সুরবালা এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম জানালো সাধু বাবাকে। তিনি হাত তুলে বিড়বিড় করে কিছু একটা আশীর্বাদ শোনালেন। কিন্তু প্রণামী দেওয়ার মতো কিছু তো নেই সুরবালার সঙ্গে। সে ফিরে আসার পর মেয়েটা জিজ্ঞেস করল, মা, সন্ন্যাসী ঠাকুররা গায়ে ছাই মাখে কেন? সুরবালা তাকালো তার স্বামীর দিকে। এইসব প্রশ্নের উত্তর পুরুষদের দিতে হয়। বিভু বলল, সন্ন্যাসী ঠাকুররা সবাই শিব ঠাকুরের চালাকি না?
শিব ঠাকুর বলে দিয়েছেন, গায়ে ছাই না মাখলে আমার চেলা হতে পারবি না। ছোট ছেলেটা জিজ্ঞেস করলো, বাবা, ঠাকুরের মাথায় সাপ থাকে কেন? বিভু বলল, সাপ থাকে, মানে এমনিই সাপ থাকে। এখন চল তো তাড়াতাড়ি। ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে অনেকটা এগিয়ে যায়, আবার তাদের ডেকে থামাতে হয়। এরপর রথতলা। এ অঞ্চলে মোটামুটি সম্পন্ন লোকেদের বাস। দোল দুর্গোৎসবও হয় এখানেই। একপাশে রয়েছে কয়েকটা ভ্যান গাড়ি। অনেকটা দূরের পথ, হেঁটে যাওয়া যেতে পারে বটে, তাতে ফিরতে ফিরতে ঢের রাত হয়ে যাবে। তাছাড়া বিকেলের আগেই গন্তব্যস্থানে পৌঁছবার কথা। এক ভ্যান গাড়ির চালক পাশে দাঁড়িয়ে ছোট কাচের গেলাসে চা খাচ্ছে। তার কাছে গিয়ে বিভুপদ সারা শরীর মুচড়ে বলল, ভালো আছো তো গোবিন্দদা? তোমার গাড়ি এখন ছাড়বে? গোবিন্দর সঙ্গে আগেই কথা বলে গেছে বিভুপদ। এ গাড়ি ভাড়া করার সামর্থ্য তার নেই। সনাতনপুরের হাট থেকে 10খানা গুড়ের নাগরি নিয়ে আসার অর্ডার আছে গোবিন্দর। এখান থেকে যাওয়ার পথে যদি প্যাসেঞ্জার না পায়, খালি গাড়ি যায়, তাহলে সে বিভুপদর পরিবারকে খানিকটা দূর পৌঁছে দেবে। গোবিন্দ যেন সে কথা ভুলেই গেছে। সে বলল, প্যাসেঞ্জার তো দেখছি না, গাড়ি ছাড়তে হবে, কিন্তু তোদের এতগুলোনকে তো বিনি ভাড়ায় নিতে পারবো না। এত লোড থাকলে গাড়ি টানতে পরিশ্রম হয় না? বিভুপদ মুখ চুন করে চুপ করে রইল। গোবিন্দ বলল, অন্তত যা ন্যায্য ভাড়া হয় তার অর্ধেক তো দিবি, পার হেড 5 টাকা। বিভু বলল, ঠিক আছে, দেব। একেবারে ছোটটারও কি? গোবিন্দ বলে, 15টা টাকাই দে। সে হাত বাড়ালো বিভুর দিকে। বিভু খুবই সংকুচিতভাবে বলল, এখন তো দিতে পারবো না, পরে শোধ করে দেব, মা কালী দিব্যি বলছি। গোবিন্দ ভারিক্কি চালে বলল, ধার? আজ নগদ কাল ধার, একবার দিলে ধার এ পথে এসে চলে না আর, কত দেখলাম। বিভু বলল, আমার কথার খেলাপ হবে না, মা কালীর কিরে করে বললাম তো। গোবিন্দ অবজ্ঞার সঙ্গে বলল, যা দিনকাল পড়েছে, লোকে ঠাকুর দেবতার কিরেও মানে না। নে ওঠ। বাচ্চাগুলো জুলুজুলু করে তাকিয়ে সব শুনছিল। এবার তারা লাফালাফি করে উঠে পড়ল ভ্যান গাড়িতে। সুশীল বয়সে বড়, সুতরাং স্থান নির্বাচনে তারই অগ্রাধিকার। সে একবার সামনে একবার পাশে দেখতে লাগলো কোনটা সুবিধাজনক। সুধা আর ছোটকে পা ঝুলিয়ে বসতে দেওয়া হলো না। তারা ভেতরে বসলো বাবু হয়ে। সুশীল তবু এর আগে কয়েকবার চলন্ত ভ্যানের সঙ্গে দৌড়ে দৌড়ে উঠে বসেছে, আবার চালকের তাড়া খেয়ে নেমেও পালিয়েছে। সুধা আর ছোটুর এমন সৌভাগ্যই প্রথম। হাঁটতে হয় না, অথচ রাস্তা ফুরিয়ে যায়, এ কি মজা! রাস্তা দিয়ে অন্য লোকরা যাচ্ছে, তারা কেমন পিছিয়ে যাচ্ছে, তারপর আর তাদের দেখাই যায় না। তিনজনেরই এই প্রথম নিজেদের গ্রামের বাইরে যাওয়া। ওদের কাছে উন্মোচিত হচ্ছে নতুন জগৎ। এদিককার সব গ্রামের চেহারাই প্রায় এক। ওদের চোখে যেন বৈচিত্র্যের শেষ নেই। ওমা, দেখ দেখ, একটা তাল গাছের দিকে গা দিয়ে আরেকটা অন্য গাছ উঠেছে, একসঙ্গে 2টো গাছ। একটা কুকুর ওই বড় বড় পাখিগুলোকে তাড়া করে খাচ্ছে। ওগুলো কি পাখি? শকুন। শকুন বুঝি মাটিতে নামে? বাবা, কাঁধে 2খানা বাঁশ নিয়ে ওই লোকটা কোথায় যাচ্ছে? যাচ্ছে নিজের বাড়িতে। বাবা, ওই মন্দিরটা ভাঙা কেন? কেন আবার কি, ভেঙে গেছে তাই ভাঙা। একটু চুপ করে বস। ছোটটারই প্রশ্ন বেশি, সে চুপ করে থাকতে পারে না। একটু পরেই সে আবার কিছু জানতে চায়, তাকে ধমকও খেতে হয় সেই জন্য। খানিক দূরে যাওয়ার পর গোবিন্দ জিজ্ঞেস করলো, মাগ ছেলেপুলে নিয়ে কোথায় চললি রে বিভু? বিভু বলল, যাব রণকালীপুর, মানে বউয়ের বাপের বাড়ি, কয়েকটা দিন থাকবে আর কি। গোবিন্দ বলল,
বউয়ের বাপের বাড়ি, তোর শ্বশুর বাড়ি, ছেলে মেয়েগুলোর মামার বাড়ি। বাহ, ভালোই কাটাবি। মামা বাড়ির ভারী মজা কিলচর নাই। মামা বাড়ির দুধ ভাত দুয়ারে বসে খাই। বিভু ঘরামের চেয়ে ভ্যান রিক্সা চালক গোবিন্দর সামাজিক অবস্থান খানিকটা উঁচুতে। তার কথায় সেই সুর ফুটে ওঠে। সুধার কোচরে বাঁধা ছিল মুড়ি, এখন 3 ভাই বোন খাচ্ছে। সুশীল ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলো, মা, আমরা মামা বাড়ি যাচ্ছি, কতদিন থাকবো? সুরও তাকালো বিভুর দিকে। বিভু বলল, সে দেখা যাবে তখন। গাড়িটা লাফাচ্ছে, দেখিস মুড়ি পড়ে না যায়। সুধা জিজ্ঞেস করলো, বাবা, তুমি খাবে? বিভু বলল, না, তোরা শেষ কর। ছোট আবার শুরু করলো প্রশ্নমালা। চিল আর শকুনের মধ্যে কে বেশি উঁচুতে ওড়ে? ওই মেয়েটা কাঁদছে কেন? মোষ কি গরুর বাবা? ভাই বোনেরা হাসে, কিন্তু মা বাবারা কেউ হাসে না। বিভু ধমক দিয়ে বলল, তুই থাম তো, আবার কথা বললে কান ছিঁড়ে দেব। রাস্তা খোদলে ভর্তি, তার মধ্যে একটা লরি ঢুকে পড়েছে। ভ্যান রিক্সায় যাওয়ার পথ নেই। গোবিন্দ নেমে গিয়ে হল্লা শুরু করলো। ছোটদের কাছে এটাও বেশ রোমাঞ্চকর ব্যাপার। লরিটা কত বড়, তেমনি বড় চেহারার ড্রাইভার, তার সঙ্গে টক্কর দিচ্ছে গোবিন্দ। কে জিতবে? গোবিন্দ ফিরে এসে ভ্যান রিক্সাটাকে প্রায় ধানক্ষেত নামিয়ে দিয়ে উঠল গিয়ে লরিটাকে ছাড়িয়ে রাস্তার অন্যদিকে। তাহলে গোবিন্দ জিতেছে, গোবিন্দ জিতেছে। 3 জনে হাততালি দিয়ে উঠল। সুরো তার স্বামীর একেবারে ঘাড়ের কাছে মুখ দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, তুমি ওদের রেখে খাওয়াতে পারবে? বিভু বলল, ফ্যান ভাত ফুটিয়ে দেব, সে আর এমন কি কথা। সুরো বলল, এই সময় আলু সস্তা হবে, সুধাও একটু একটু পারবে, শুধু ওকে চুলো ধরাতে দিও না। বিভু বলল, সে তুমি চিন্তা করো না, বড়টাকে এবার স্কুলে পাঠাবো। সুধা জিজ্ঞেস করলে, মা, তোর পুটুলিটা কি? সুরো বলল, 2খানা শাড়ি। বকুনি খেয়ে একটু চুপ করে থাকা ছোট আবার ফস করে বলে উঠল, মামা বাড়িতে আমাদের কটা মামা? সুশীল এবার বলে উঠল, গেলেই তো দেখতে পাবি, বোকা। এরা কেউই আগে মামা বাড়িতে যায়নি। মামা বাড়ি নামক রহস্যময় জায়গা সম্পর্কে কিছু কিন্তু শোনেওনি কোনোদিন। এখানেই শেষ হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূতের গল্প মাংস এর প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।